এদিকে আগরপাড়ায় এনআরসির আতঙ্কে আত্মহত্যার ঘটনায় খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রদীপ করের পরিবার। এনআরসি এসআইআর এর জন্যই আত্মহত্যার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের প্রদীপ করের পরিবারের। আগরপাড়ায় এনআরসির আতঙ্কে আত্মহত্যা, খড়দা থানায় অভিযোগ দায়ের প্রদীপ করের পরিবারের। এনআরসি এসআইআর এর জন্যই আত্মহত্যার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের প্রদীপ করের পরিবারের। কথা বলবো, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, সুনির্দিষ্টভাবে জানাও ঠিক কি অভিযোগ দায়ের করেছে প্রদীপ করের পরিবার? দেখো, আগরপাড়া 4 নম্বর মহাদিনগরে এই যে প্রদীপ করের যে মৃত্যুর ঘটনা গত পরশুদিন এবং তারপরেই গতকাল পরশু সন্ধ্যাবেলা কিন্তু প্রদীপ করের যে ভাইয়ের স্ত্রী রয়েছেন মৌসুমী কর, তিনি কিন্তু খড়দা থানাতে লিখিত অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে কিন্তু পরিষ্কার লেখা আছে যে এসআইআর ঘোষণা হওয়ার পরেই কিন্তু তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং এনআরসি এবং এসআইআর কে কিন্তু দায়ী করেছেন এই যিনি রয়েছেন মৌসুমী কর। পাশাপাশি সেখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি লিখেছেন যে এর সঠিক তদন্ত হোক এবং সত্য উদ্ঘাটন হোক, এবং এই নিয়ে কিন্তু খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং পাশাপাশি তার যে এই যে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সে তার যে হাতের যে লেখা, অর্থাৎ যে ডায়েরিতে সে লিখেছিল সেই লেখার কিন্তু নমুনা কিন্তু ফরেন্সিকে পাঠানো হবে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্র মারফত। পাশাপাশি এটি কি তার হাতের লেখা? কারণ বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তার হাতের আঙুল কাটা এবং সেই জায়গা থেকে সে লিখতে পারতো না এবং সেই জায়গা থেকে এই হাতের লেখা কিন্তু তার নয়, কেউ বা কারা সেইটা লিখে এই তার মৃতদেহের পাশে রেখেছিল। কিন্তু সেই জায়গা থেকে যেহেতু অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে সে হাতের লেখা ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হবে এবং সেই জায়গা থেকে তার সত্যতা যাচাই করা হবে। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় তার পরিবারের লোকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কিন্তু কোনো রকম কোনো এই বিষয়ে মুখ খুলতে নারাজ। আজ দুপুর 3টের সময় কিন্তু তৃণমূলের তরফ থেকে আগরপাড়া স্টেশনের থেকে কিন্তু পানিহাটি মোড় পর্যন্ত প্রতিবাদী মিছিল করা হবে এবং এই যে ঘটনা, অর্থাৎ এই অভিযোগ করা হয়েছে মৌসুমী করের পক্ষ থেকে, ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। একদমই, অনেক ধন্যবাদ সুবীর। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী, আর এরই প্রতিবাদে আজ আগরপাড়ায় মিছিল করবে তৃণমূল কংগ্রেস স্লোগানে জাস্টিস ফর প্রদীপ কর। প্রদীপ করের সুইসাইড নোটে এনআরসি আতঙ্ক। গতকাল প্রদীপ করের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী, এরই প্রতিবাদে আজ আগরপাড়ায় মিছিল তৃণমূলের স্লোগানে জাস্টিস ফর প্রদীপ কর। প্রদীপ করের সুইসাইড নোটে এনআরসি আতঙ্ক। গতকাল প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই তিনি নির্দেশ দেন এই প্রতিবাদ মিছিলের। আজ তৃণমূলের প্রতিবাদ মিছিল। এবং যেহেতু এই এনআরসি আতঙ্কে প্রদীপ কর আত্মঘাতী হয়েছে এবং দীর্ঘদিন ধরে আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী, রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল। প্রতিবাদে জয়নগরে তৃণমূলের বিক্ষোভ। আগরপাড়ায় আত্মঘাতী প্রদীপ কর, মোল্লার চক থেকে নতুনহাট পর্যন্ত বিক্ষোভ মিছিল। দোষীদের কঠোর শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল। সেই লড়াইয়ের নেত্রীকে সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন, এই প্রদীপ করের যে আত্মহত্যা, এসআইআর এর ভয়ে আতঙ্কিত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং কলমে কেন্দ্রীয় বিজেপির হয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশন একতরফাভাবে মানুষকে খাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। কেন বাংলার মানুষ আত্মহত্যা করবে? কেন ভারতবর্ষের মানুষ ওই এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করবে? এর বিচার চাই, সেই জন্য আমরা পথে নেমেছি। 4 ভাই বোন এনআরসির আওতায়, কি হবে তাদের? সুইসাইড নোটে নাকি এমনই লিখে গিয়েছেন আগরপাড়ার প্রদীপ কর। প্রতিবেশীদের দাবি, এসআইআর ঘোষণার পর এনআরসি নিয়ে তার আতঙ্ক আরও বেড়ে গিয়েছিল। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই নাকি এনআরসি নিয়ে আতঙ্ক বেড়েছিল উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করের। এসআইআর কি, নাম বাদ গেলে কি হবে, এই নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন তিনি। তারপরই আত্মঘাতী হন প্রদীপ কর। বুধবার এমনটাই জানান প্রদীপ করের প্রতিবেশীরা। ওনার যে ভাইয়ের বউ আছে এসআই নিয়ে প্রেস কনফারেন্স, তারপর 8টার সময় এসেছিল, বললো দাদা এসআইআর একটা কি আছে, কেন কি হয়েছে?
বলছে আমার দাদা দেখো বারবার যাচ্ছে আসছে বিড়ি খাচ্ছে 10 মিনিট পর পর এইরকম তো চলছে, কিন্তু সেটা নিয়ে ওনার ভিতরে যে কি ছিল সেরকম কোনো কিছু দেখা যায়নি। হয়তো দেখছেন যে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে এরকম। ওখানে বড় বড় করে লেখা নিচের দিকে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। আমি শুনেছি পলাশিতে ওনাদের বাড়ি ছিল, কিন্তু এইখানে প্রায় 45-46 বছর ধরে ভাড়া থাকতেন। ফ্ল্যাটে জাস্ট 6-7 মাস হলো উনি কিনে এসেছেন। এটাই ওনাকে মানসিকভাবে দিল। আমার নিজের জায়গা থেকে আমি এইভাবে উৎখাত হব। কেউ বলছে 2002 সালে লিস্টে নাম ছিল, তাতেও শান্তি হয় না। মানুষের ভেতরে যখন আঘাত লাগে তখন এইভাবে থামানো যায় না। শুধু নিজের জন্য নয়, 4 ভাই বোনকে নিয়েও চিন্তায় ছিলেন প্রদীপ কর। তাঁর দেহের পাশে যে ডায়েরি মিলেছে সেখানে প্রতি লাইনে এনআরসির উল্লেখ। প্রদীপ করের আত্মীয় জানিয়েছেন তাঁর 4টি আঙুল কাটা ছিল, তাই লিখতে অসুবিধা হতো। ফলে তাঁর লেখা খুব একটা পরিষ্কার নয়। ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক আঙুল ছিল না। খাওয়া দাওয়া কি ডান হাতে বাঁ হাতে করতে পারে নাকি? লিখতে তো 4টে আঙুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, 4টে আঙুল একদম ছিল না তার। এই নোট থেকে কিছু লেখা আমরা উদ্ধার করতে পেরেছি। ডায়েরিতে লেখা রয়েছে 4 বোন ভাই এনআরসির আওতায়, এদের কি হবে? আমরা এখন কি করব? এই ডায়েরিকেই প্রাথমিকভাবে প্রদীপ করের সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। এখানে আরো লেখা রয়েছে তার বাড়ি নদিয়া জেলায়। তার কাছে দলিল ছিল, ভোটার লিস্টে বাবার নাম আছে, মায়ের নাম আছে। 1980-তে মারা গিয়েছেন। এনআরসির আতঙ্ক তাড়া করছিল প্রদীপ করকে। এসআইআর ঘোষণার পর যে আতঙ্ক বেড়ে যায় বলেই দাবি প্রতিবেশীদের। এদিন পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলেন পরিবারের সঙ্গে। আগরপাড়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। লালগোলায় গ্রেফতার হয়েছে একজন বাংলাদেশি এবং 2 জন দালাল। কিভাবে গ্রেফতার হলো এরা, কিভাবে পুলিশের জালে, কথা বলবো। আমার সঙ্গে রয়েছে রাকিবুল। রাকিবুল, কি জানা যাচ্ছে? দেখো, আমি যে গভীর রাত্রে বাংলাদেশের এক বাংলাদেশি এবং 2 ভারতীয় দালাল, এই দালালের মারফতে তারা অনুপ্রবেশ করছিলেন এবং সেই সময় গভীর রাত্রে তারা চেষ্টা করছিলেন এবং সেই সময় তারা পুলিশ দেখতে পায়, লালগোলা থানার পুলিশ। এবং পুলিশ দেখার পরে তাদেরকে সন্দেহ হলে তাদেরকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদস্য না দিতে পারায় 3 জনকে গ্রেফতার করে। এবং 2 জন যে ভারতীয় এবং একজন বাংলাদেশি, এবং লালগোলা যে রাধাকৃষ্ণপুর এলাকা, সেই এলাকাতেই কিন্তু প্রবেশ করার চেষ্টা করছিল এবং পুলিশের চোখে ফাঁকি দিয়ে, কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিতে না পারায় অবশেষে গ্রেফতার হয় এবং তাদেরকে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। তবে এর পেছনে কার হাত আছে বা আর কারা জড়িত আছে, ঘটনার পুরো তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। ধন্যবাদ রাকিবুল। ভারতীয় বাবার 3 বাংলাদেশি ছেলে। এসআইআর চালু হতেই বাংলাদেশিদের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী। হিঙ্গলগঞ্জের বাঁকড়ার 119 নম্বর বুথের ঘটনা। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, ভারতীয় বাবা, তার 3 জন বাংলাদেশি সন্তান, কতদিন ধরে চলছিল এই ঘটনা? কতদিন ধরে এই 3 জন এখানে বসবাস করছিল? কিভাবেই বা ধরা পড়লো? দেখো, বছর খানেক ধরেই এই বাংলাদেশের 3 ব্যক্তি তারা হিঙ্গলগঞ্জের বাঁকড়ার 119 নম্বর বুথ এলাকায় বসবাস করছিল এবং এই ছান্না অর্থাৎ এখানকার একজন ভারতীয় বাবাকে বাবা সাজিয়ে তারা কিন্তু অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে আসছে বছর খানেক আগে। তারপরে 119 নম্বর বুথে তারা ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত ব্যাংকের ডিটেল সমস্ত কিন্তু এখান থেকে তৈরি করে এবং সবটাই নাকি টাকার বিনিময় হচ্ছে, এমনটাও কিন্তু এলাকার মানুষ অভিযোগ করছেন। তার কারণ এই ছান্নাদের কিন্তু 3 ছেলে, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে বছর খানেকের ধরে সেই ব্যক্তির 6 ছেলের 6 সন্তানের 6 ছেলের বাবা হয়ে গেলেন। তখন এলাকার মানুষের প্রশ্ন যে কিভাবে 3 ছেলে নতুন করে কোথা থেকে এলেন এবং তারা কিভাবে ভোটার কার্ডে নাম তুললেন, কিন্তু তারা কোথায়, সেই প্রশ্ন যখন ওঠে। কিন্তু তাদের কোন এই মুহূর্তে তারা এলাকায় থাকেন না, তারা তামিলনাড়ু এলাকায় থাকেন, তামিলনাড়ু চলে গেছেন। তার আগে শুনবো স্থানীয় বাসিন্দারা, এলাকার মানুষ, তারা কি বলছেন। সন্ন্যত গাজী আপনার ছেলে না, ওটা ভাইয়ের ছেলে। এর অ্যাকচুয়ালি বাড়ি কত? বাড়ি বাংলাদেশি বাড়ি। এখানে কিভাবে করলো ভোটার কার্ড? ওই চাচার উপলক্ষে করেছে, চাচা চাচি তাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি সন্ন্যত গাজী 3 ছেলে বাংলাদেশি আছে তোমার, 1, 2, 3টে আছে। 3 ছেলে বাংলাদেশি? হ্যাঁ, সেরাজ আছে না, সেরাজ বলে একটা ছেলে আছে, আর গোলাম রসুল একটা আছে, আর ওই রাজু গাজী একটা আছে। জিয়াউলের সঙ্গে, জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, এই নাম তো তোলে বুথ লেভেল অফিসাররা, তখন আসেনি সামনে ঘটনাটা?
দেখো, যেহেতু এখন এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে, সমস্ত এলাকার মানুষজন তারা কিন্তু নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কাগজপত্র, যেহেতু এসআইআর প্রক্রিয়া যেভাবে সম্ভব সেটা করার জন্যই কিন্তু তোড়জোড় হচ্ছে। তখনই দেখা যায় যে এই 3 ব্যক্তি অত তারা এখানকার বাসিন্দা না, কিন্তু বছরখানিক আগে এখানকার ভোটার লিস্টে নাম তুলেছেন এবং ছান্নাতের বাবা বানিয়ে কিন্তু এখানে নাম তুলেছেন। তখনই সামনে আসে যে এই ব্যক্তি তারা আদতে কোথায় বাড়ি, তখনই জানা যায় তারা বাংলাদেশি বলে 1 বছর আগে এখানে এসেছেন। এবং এই 3 ব্যক্তির নাম হচ্ছে JM গোলাম রসুল গাজী, সিরাজুল গাজী এবং রাজু গাজী, যারা এখানকারই বাসিন্দা না। এবার এই এসআইআর প্রক্রিয়া পরে কিন্তু সামনে এসছে এবং এ নিয়ে এলাকার মানুষ সফল হয়েছেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলো জবরদস্ত, কারণ একদিকে শাসক দল বলছে বিজেপির বর্ডার ফলে সেখান থেকে তারা আসছেন অবৈধভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া। অন্যদিকে একেবারে বিজেপির দাবি যে সপ্তাহে ভোটের সুবিধা করার জন্য বাংলাদেশি মানুষদেরকে ভোটার কার্ড সাজিয়ে এখানে ভোটারের জন্য এই ধরনের মানুষ প্রক্রিয়া চালু করে শাসক দল। বলে ইতিমধ্যে অনেক ধন্যবাদ। এই গোটা বিষয়টার খোঁজ নিয়ে দেখবেন বলেছেন বিএলও। আমি তো নতুন এসেছি, আমি এখনো সঠিকভাবে জানি না, এগুলো খোঁজ খবর নিয়ে আমি জানাবো সেটা সঠিকভাবে। আমরা বিডিও অফিস তরফে জানাবো, যেখান থেকে আমরা কাজ করা আছে তাকে। এখনো পাইনি আমি। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না, এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই জায়গায় এটা তো আমরা বলতেই পারবো না যে এটা কোনটা কি আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে। এমন কোনো অভিযোগ যেটা উঠছে যেটা যদি সঠিক হয় আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। না, যদি অবৈধ কোনো কিছু হয় সেটা থাকবে কেন, কখনোই থাকা উচিত না। এরা হচ্ছে সান্তাগাজী ছেলে নয়, এরা বাবা সাজিয়ে ওপার বাংলা থেকে এসে আজকে বছর 4 হচ্ছে এবং ভিন রাজ্যে এরা কাছে সূত্রে বেরিয়ে যায় এখান থেকে বাবা সাজিয়ে, এবং এটা সম্পূর্ণ টিএমসি নেতাদের মদদে এবং এদের বিগ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে এবং সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা এরা পাচ্ছে। একদম কনফার্ম এদের বাড়ি বাংলাদেশ। সবই টিএমসির ভোট ব্যাংক বাড়ানোর জন্য। তবে আমাদের এলাকায় এখন বর্তমানে এরা থাকে না, এরা ভিন রাজ্যে কাজের সূত্রে চলে যায় এবং ভোটের সময় এরা ভোট দিতে আসে। ভুতুড়ে ভোটারদের বাদ দেওয়ার দাবি বিডিওর কাছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া 1 নম্বর ব্লকে ভুতুড়ে মৃত ভোটারের অভিযোগ, তালিকায় বৈধ ভোটারদের নাম নিশ্চিত করার দাবি বিজেপির। বাহানাবাজি করছে বিজেপি, কটাক্ষ তৃণমূল জেলা সভাপতির। আমরা আইনকে সবসময় মান্যতা দিয়ে মাথা নত করে সেখানে আমরা আসব, কিন্তু যদি দেখি আইনকে কেউ বুড়ো আঙুল দেখাচ্ছে, কেউ প্রভাব খাটাচ্ছে, কোন রাজনৈতিক দল প্রভাব খাটাচ্ছে, আমরা 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। উন্নয়নের তো একতরফা কিছু দেখতে পাওয়া যায়নি, শুধু বসে বসে রাজনীতি করেছে। ভোটের সময় এখন বাহানাবাজি করতে ওই সুভাষ সরকার আর নীলাদ্রি বাবু যাচ্ছেন আর ওইসব কথাবার্তা বলছেন। এইসব বলে কিছু লাভ নেই। যা কাজ আছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা আছেন তারা কাজ করে সেটা ঠিকঠাক করবে। বিজেপির অফিসে বাঙালি আবেগে শান। সল্টলেকে বিজেপির অফিসে হোর্ডিংয়ে বাংলা ভাষাকে ধ্রুপদী তকমা দেওয়ার উল্লেখ। বিজেপির হোর্ডিংয়ে বিশ্বভারতী থেকে দুর্গাপুজো। 26শে বাংলায় পরিবর্তনের ডাক বিজেপির। কথা বলবো সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, ভোটমুখী রাজ্যে বিজেপিও তার মানে বাংলা বাঙালি অস্মিতার পথ ধরেই এগোতে চাইছে? নিশ্চিতভাবে ভোটমুখী রাজ্যে বিজেপিকে বাংলা বাঙালি অস্মিতাকে প্রধান ইস্যু হিসেবে দেখতে চাইছে বা তাকেই বেশি করে প্রাধান্য দিতে চাইছে, সেটি বিজেপির প্রধান দফতর সল্টলেক দফতর দেখলে স্পষ্ট। সেখানে একাধিক পোস্টার লেগেছে। শুধুমাত্র বাংলা বাঙালি অস্মিতা নয়, বাংলার জন্য মোদী সরকারের কি ভূমিকা, বাংলা ভাষাকে ধ্রুপদ ভাষা থেকে আরম্ভ করে ইউনেস্কোর স্বীকৃতি দুর্গাপুজোতে, এছাড়াও রবি ঠাকুরের বিশ্বভারতী, সেটাকে সম্মান জানানো, গোটা বিষয়টাই মোদীর কৃতিত্ব, এমনটাই প্রস্তাব ছাপানো হয়েছে বিজেপির রাজ্য দফতরে। সে পোস্টার লেগেছে এবং একাধারে বঙ্কিম থেকে আরম্ভ করে রবি ঠাকুর, এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর কি ভূমিকা, কি গুরুত্ব, তাদেরকে সম্মান জানানোরও পোস্টার লাগানো হয়েছে। সুতরাং বাংলা বাঙালি অস্মিতা, বাংলার সংস্কৃতি, বাঙালির যাত্রাভিমান, গোটা বিষয়টাকেই যে বিজেপি প্রাধান্য দিচ্ছে, আলাদা মাত্রায় গুরুত্ব দিচ্ছে নির্বাচনের আগে। বাংলার মানুষের কাছে গুজরাটি দল থেকে বিজেপি বাংলার মানুষের দল, বাংলার দল হওয়ার চেষ্টায় আপ্রাণ চেষ্টা করছে এবং তার সেই পোস্টারে একেবারে স্পষ্ট 26শে নির্বাচনের আগে বাংলা বাঙালি ইস্যুকে নিয়ে যেমন তৃণমূল হাতিয়ার করেছে, তার পাল্টে বিজেপিও হাতিয়ার করতে চলেছে বা বিজেপিও যে এই বিষয়টাকে সামনে রেখে নির্বাচনী লড়াই লড়তে চলেছে সেটা কোনো রকম ভাবে স্পষ্ট। ধন্যবাদ সুস্মিতা।